গ্যাস্ট্রিক সার্জিক্যাল অ্যানাটমি এবং পোস্ট অপারেটিভ ফিজিওলজির এই মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের দিনে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই এর ব্যাপক ব্যবহারের কারণে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই সার্জারিগুলোর প্রচলন হয়তো কিছুটা কমেছে, কিন্তু সার্জিক্যাল অ্যানাটমি এবং এর ফিজিওলজিক্যাল প্রভাবগুলো বোঝা একাডেমিক আর ব্যবহারিক উভয় ক্ষেত্রেই একেবারেই অপরিহার্য। আজকের এই এক্সপ্লেইনারে আমরা গ্যাস্ট্রিক প্যাথোলজির একেবারে গভীরে গিয়ে এর সায়েন্টিফিক ভিত্তিগুলো ডিকোড করব। আচ্ছা, চলুন দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের এই রিগোরাস একাডেমিক ডিসকাশনের সূচিতে থাকছে ১. গ্যাস্ট্রিক রিকনস্ট্রাকশন প্রসিজার্স, ২. ভেগাল অ্যানাটমি ও ইন্টারভেনশন, ৩. নিউট্রিশনাল ও মেকানিক্যাল কমপ্লিকেশনস, ৪. ডাম্পিং সিন্ড্রোমের প্যাথোফিজিওলজি এবং সবশেষে ৫. হাই ইল্ড প্রসিজুরাল সিনথেসিস। তো আমাদের প্রথম সেকশন গ্যাস্ট্রিক রিকনস্ট্রাকশন প্রসিজার্স এবং পোস্ট গ্যাস্ট্রেক্টমি কনফিগারেশনের অ্যানাটমিক্যাল ভিত্তি। গ্যাস্ট্রেক্টমির পর রিকনস্ট্রাকশনের ধরন ঠিক করার ক্ষেত্রে দুটো জিনিস সবচেয়ে বেশি ম্যাটার করে: পাকস্থলীর অবশিষ্ট অংশের আয়তন এবং অ্যানাস্টোমোসিসে যেন কোনোভাবেই টেনশন না থাকে। বিলরথ 1 বা এন্ড টু এন্ড গ্যাস্ট্রোডিওডেনোস্টোমির ক্ষেত্রে মূল লক্ষ্যটাই হল ডিস্টাল গ্যাস্ট্রেক্টমির পর অবশিষ্ট পাকস্থলী আর ডিওডেনামের মধ্যে একটা নিখুঁত টেনশন ফ্রি জয়েন্ট তৈরি করা। এখানে খুব ক্রুশিয়াল একটা অ্যানাটমিক্যাল নুয়ান্স আছে। পাকস্থলীর যে দিকটা কাটা হয় তার লুমেন কিন্তু ডিওডেনামের লুমেনের চেয়ে বেশ প্রশস্ত, তাই ডিওডেনামের ব্যাসের সাথে মেলাতে পাকস্থলীর চড়া প্রান্তটা আংশিকভাবে সেলাই করে বন্ধ করে নিতে হয়। উদ্দেশ্য একটাই, যেন একটিমাত্র অ্যানাস্টোমোসিসের মাধ্যমে ডিওডেনামের সাথে ফিজিওলজিক কন্টিনিউটি বজায় রাখা যায়। কিন্তু ধরা যাক অবশিষ্ট পাকস্থলীকে ডিওডেনামের সাথে নিরাপদে জোড়া দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই, তখন কি হবে? ঠিক তখনই বিলরথ 2 বা পোলিয়া রিকনস্ট্রাকশনের দরকার পড়ে। এটি মূলত একটি এন্ড টু সাইড গ্যাস্ট্রোজেজোনোস্টোমি। এর ফিজিওলজিক্যাল পরিণতিটা বেশ ইন্টারেস্টিং। এখানে ডিওডেনাল স্টাম্পটা একেবারে বন্ধ করে দেওয়া হয়, ফলে খাবার সরাসরি ডিওডেনামকে বাইপাস করে জেজুনামে চলে যায়। আর সেই বন্ধ ডিওডেনাল স্টাম্প থেকে বেরিয়ে আসা বাইল বা পিত্ত এবং প্যানক্রিয়াটিক জুস নিচের দিকে নেমে জেজুনামে গিয়ে খাবারের সাথে মিশে যায়। পুরো ব্যাপারটা ঘটে ওই একটিমাত্র গ্যাস্ট্রোজেজুনাল অ্যানাস্টোমোসিসের মাধ্যমে। এরপর আসা যাক রু-এন-ওয়াই গ্যাস্ট্রোজেজেনোস্টোমিতে। এটি একটি 2 অ্যানাস্টোমোসিস কনফিগারেশন। এখানে ডিওডেনো জেজুনাল জাংশন থেকে ঠিক 50 সেন্টিমিটার ডিস্টালি জেজুনামকে কেটে দুটো ভাগ করা হয়, একটি ডিস্টাল রু লিম্ব এবং একটি প্রক্সিমাল বিলিও প্যানক্রিয়াটিক লিম্ব। এখানকার দ্বিতীয় সংযোগস্থলটা বিশেষভাবে খেয়াল করার মতো, যেটা হলো একটি জেজুনোস্টোমি। এর প্রধান কাজই হল পিত্ত এবং এনজাইমের সাথে খাবারের মিক্সিং আর ডাইজেশনকে ইচ্ছাকৃতভাবে ডিলে করা বা পিছিয়ে দেওয়া। আর মজার ব্যাপার হলো, এটাই কিন্তু মডার্ন ব্যারিয়াট্রিক গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির একেবারে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল। আর এই জিনিসটাই খুব চমৎকারভাবে প্রমাণ করে যে অ্যানাটমিক্যাল স্পেস বদলানোর কারণে কিভাবে নতুন মেকানিক্যাল ভালনারেবিলিটি বা ত্রুটি তৈরি হয়। জেজুনামকে ইন্ট্রাকোলিক থেকে সুপ্রাকোলিক কম্পার্টমেন্টে নেওয়া দুটো রুট আছে। অ্যান্টিকোলিক রুটে জেজুনামকে ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে আনা হয়। এর ফলে রু লিম্বের পেছনে একটা স্পেস বা ফাঁকা জায়গা তৈরি হয়, যা পিটারসন্স হার্নিয়া ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। অন্যদিকে রেট্রোকোলিক রুটে মেসোকোলিক ডিফেক্টের মধ্য দিয়ে জেজুনামকে পেছন দিক দিয়ে পাস করানো হয়, যা থেকে হতে পারে স্টিমাস হার্নিয়া। এই স্পেসিফিক হাই টেস্টেড ইন্টারনাল হার্নিয়াগুলোর মেকানিজম জানাটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে একেবারে গেম চেঞ্জার। এবার আমরা মুভ করব আমাদের দ্বিতীয় সেকশনে, ভ্যাগাল অ্যানাটমি ও ইন্টারভেনশন, ডিনারভেশন নীতি এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঐতিহাসিকভাবে ডিওডিনাল টাইপ 2 এবং টাইপ 3 গ্যাস্ট্রিক আলসার সারাতে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ পুরোপুরি বন্ধ করার জন্য ভ্যাগাল ফাইবার কেটে ফেলার পদ্ধতি অর্থাৎ ভ্যাগোটমি ব্যবহার করা হতো। অ্যান্টিরিয়র এবং পস্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্কের ডিস্ট্রিবিউশনটা চলুন একদম সিস্টেম্যাটিক্যালি দেখে নিই। অ্যান্টিরিয়র ট্রাঙ্কে আছে গলব্লাডার ব্রাঞ্চ, যেটা ইনজুর্ড হলে স্ট্যাসিস বা পাথর হতে পারে। আছে পাইলোরিক ব্রাঞ্চ, যার ইনজুরিতে গ্যাস্ট্রিক স্ট্যাসিস হয়। আর আছে অ্যান্টিরিয়র নার্ভ অফ ল্যাটারজেট এবং ক্রোসফুট ব্রাঞ্চ। পস্টেরিয়র ট্রাঙ্কে থাকে সিলিয়াক ব্রাঞ্চ, পস্টেরিয়র নার্ভ অফ ল্যাটারজেট এবং সবচেয়ে কুখ্যাত ক্রিমিনাল নার্ভ অফ গ্র্যাসি। সার্জারির সময়ে ক্রিমিনাল নার্ভ অফ গ্র্যাসি কোনোভাবে মিস হয়ে গেলে অ্যাসিড নিঃসরণ চলতেই থাকবে এবং আলসার যে আবার ফিরে আসবে সেটা একদম গ্যারেন্টিড। ভ্যাগোটমির একটা বড় সমস্যা হল পাইলোরাসে ভেগাল নার্ভ সাপ্লাই কাটা পড়লে পাকস্থলী খালি হওয়ার প্রক্রিয়া অর্থাৎ গ্যাস্ট্রিক এম্পটিং ভীষণভাবে ব্যাহত হয়। এই পোস্ট ভ্যাগোটমিক গ্যাস্ট্রিক স্ট্যাসিস সামলাতে একটা গ্যাস্ট্রোজেজিনোস্টোমি বা পাইলোরোপ্লাস্টি করাটা একরকম বাধ্যতামূলক। পাইলোরোপ্লাস্টির ক্ষেত্রে পাইলোরাসকে লম্বালম্বিভাবে ইনসিশন দিয়ে আড়াআড়িভাবে সেলাই করা হয়। এতে চ্যানেলটা চওড়া হয়ে যায় আর পাইলোরাস অপেক্ষাকৃত অকার্যকর বা ইনকম্পিটেন্ট হয়ে পড়ে, যাতে খাবার সহজেই বেরিয়ে যেতে পারে। কিন্তু হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমির ব্যাপারটা একটু আলাদা।
এখানে খুব প্রিসাইজলি শুধুমাত্র প্যারাইটাল সেল স্টিমুলেটিং শাখাগুলো মানে ক্রোজফুট অংশটি কাটা হয়, যা পাইলোরাস থেকে প্রায় 7 সেন্টিমিটার প্রক্সিমালি গিয়েই শেষ হয়ে যায়। ফলে অ্যান্ট্রাল এবং পাইলোরিক মোটর ফাংশন একদম ইনট্যাক্ট থাকে। যেহেতু এই সিলেক্টিভ ডিনারভেশনে আলাদা করে কোনো ড্রেনেজ প্রসিডিওরের দরকার পড়ে না, তাই এর কমপ্লিকেশনও সবচেয়ে কম। তবে ইন্টারেস্টিং ব্যাপার হল অবশিষ্ট অ্যান্ট্রাল ইনারভেশনের কারণে এখানে আলসার ফিরে আসার রেট সবচেয়ে বেশি, প্রায় 8 থেকে 10%। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো আলসার রিকারেন্স বা পুনরাবৃত্তির হার আর কমপ্লিকেশনের বোঝার মধ্যে একটা ইনভার্স বা বিপরীত সম্পর্ক রয়েছে। ম্যাট্রিক্সটার দিকে তাকালেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমিতে জটিলতা সবচেয়ে কম, কিন্তু আলসার ফিরে আসার চান্স সবচেয়ে বেশি। মাঝখানে আছে ট্রাঙ্কাল ভ্যাগোটমি উইথ গ্যাস্ট্রোজেজোনোস্টোমি। আর একদম ডান দিকে খেয়াল করুন, ট্রাঙ্কাল ভ্যাগোটমির সাথে অ্যান্ট্রেক্টমি করা হলে অ্যাসিড কমার হার আর আলসার ভালো হওয়ার গ্যারান্টি সবচেয়ে বেশি থাকে ঠিকই, কিন্তু এর মেকানিক্যাল আর ফিজিওলজিক্যাল কমপ্লিকেশনের বোঝাটাও হয় ম্যাক্সিমাম। এবার আলোচনা করা যাক সেকশন 3 নিয়ে, নিউট্রিশনাল ও মেকানিক্যাল কমপ্লিকেশনস, অর্থাৎ পোস্ট অপারেটিভ পরিণতি এবং প্যাথোফিজিওলজি। এত সব অ্যানাটমিক্যাল পরিবর্তনের পর সিস্টেমিক আর মেকানিক্যাল কি ফলিউড বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এবার সেটা দেখা যাক। পুষ্টিগত বা নিউট্রিশনাল ডেফিসিটের টাইমলাইনটা এখানে ভীষণ জরুরি। সার্জারির কয়েক মাস পরেই দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এবং এটাই সবচেয়ে কমন কমপ্লিকেশন। ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর শোষণ কমে যাওয়ার কারণে মেটাবলিক হারের সমস্যাও দেখা দেয়। অন্যদিকে ভিটামিন B12 ঘাটতি হল একেবারে ক্লাসিক একটা লেট প্রেজেন্টেশন। এটি সার্জারির কয়েক বছর পর ঘটে এবং এর সাথে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার পাশাপাশি নিউরোলজিক্যাল সাইনগুলো দেখা যায়। স্ট্রাকচারাল ফেলিয়ার বা মেকানিক্যাল কমপ্লিকেশনগুলোর একটা ডেন্স কিন্তু লসলেস রিভিউ করা যাক। অ্যানাস্টোমটিক লিক সাধারণত বিলরথ 1-এ খুব কমন। পেশেন্ট সাধারণত জ্বর এবং রিজিডিটি নিয়ে প্রেজেন্ট করে। ডিওডেনাল স্টাম্প ব্লোআউট মূলত বিলরথ 2 এবং রু-UNY সার্জারির পর মোটামুটি চতুর্থ দিন বা ডে 4-এর দিকে ঘটে। এছাড়াও অ্যানাস্টোমটিক সাইট থেকে হেমোরেজ বা রক্তপাত হতে পারে, আর জেজুনাম সরাসরি অ্যাসিডের সংস্পর্শে আসায় মার্জিনাল আলসারও হতে পারে। তবে সবচেয়ে স্পেসিফিক হল অ্যাফারেন্ট লুপ সিনড্রোম। এটা শুধুমাত্র বিলরথ 2 আর্কিটেকচারের সাথে সম্পর্কিত, যেখানে প্রক্সিমাল লুপে অবস্ট্রাকশন তৈরি হয়ে প্রচুর পিত্ত বা বাইল জমতে থাকে এবং তীব্র বিলিয়াস ভমিটিং বা পিত্তবমি হতে থাকে। ভ্যাগাল নার্ভ কাটার ফলে স্পেসিফিকভাবে কি ফিজিওলজিক্যাল সমস্যা হয় তা এক নজরে দেখে নেওয়া যাক। পাইলোরিক মোটর ইনারভেশন হারানোর ফলে গ্যাস্ট্রিক স্ট্যাসিস হয়। বাউয়েল লুমেনে হাইপার অসমোলার অসমোটিক শিফট হওয়ার কারণে দেখা দেয় পোস্ট ভ্যাগোটমি ডায়রিয়া। গলব্লাডার ডিনারভেশনের ফলে বাইল জমে গিয়ে গলস্টোন তৈরি হয়। আর হ্যাঁ, ওই যে আগে বলেছিলাম, ক্রিমিনাল নার্ভ অফ গ্রাসি যদি অক্ষত থেকে যায়, তবে রেকারেন্ট পেপটিক আলসার তো অবধারিত। চলে আসছি আমাদের চতুর্থ সেকশনে, ডাম্পিং সিন্ড্রোমের প্যাথোফিজিওলজি, যা পোস্ট গ্যাস্ট্রেক্টমির সবচেয়ে বেশি পরীক্ষিত এবং আলোচিত জটিলতা। ডাম্পিং সিন্ড্রোম আসলে পোস্ট গ্যাস্ট্রেক্টমি কমপ্লিকেশনের একেবারে সেন্ট্রাল পিস। পাইলোরিক রেগুলেশন না থাকায় যখন শর্করা বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার বন্যার জলের মতো হুড়মুড় করে ক্ষুদ্রান্ত্রে ঢুকে পড়ে, তখনই এটি ট্রিগার হয়। আর্লি আর লেট ডাম্পিংয়ের কন্ট্রাস্টটা এখানে খুব ইন্টারেস্টিং। আর্লি ডাম্পিং ঘটে খাওয়ার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে। এখানে হাইপার অসমোলার খাবারের কারণে বাওয়েলে একটা বিশাল অসমোটিক ফ্লুইড শিফট হয়, যার ফলে পেট ফোলা, বমি ভাব এবং ভ্যাসোমোটর লক্ষণ দেখা যায়। খাবার চালিয়ে গেলে এটা বাড়ে, বিশ্রামে কমে। আর লেট ডাম্পিং এটি ঘটে 30-40 মিনিট পর। দ্রুত গ্লুকোজ শোষণের ফলে অতিরিক্ত ইনসুলিন রিলিজ হয়, যা রিবাউন্ড হাইপোগ্লাইসিমিয়া তৈরি করে। ফলে মাথা ব্যথা, ঘাম, ট্যাকাইকার্ডিয়া দেখা দেয়। মজার ব্যাপার হলো, এই লেট ডাম্পিংয়ের ক্ষেত্রে আবার কিছু খেলে লক্ষণগুলো কমে যায়। ডাম্পিং সিন্ড্রোম ম্যানেজ করার জন্য একটা খুব স্ট্রিক্ট হায়ারার্কিক্যাল বা ধাপে ধাপে কাজ করার অ্যালগোরিদম আছে। স্টেপ 1, ডায়েটারি মেজার্স, অর্থাৎ অল্প করে ঘন ঘন খাবার খাওয়া, হাই প্রোটিন ও ফ্যাট নেওয়া, খাবারের সাথে তরল একদমই না খাওয়া এবং সিম্পল সুগার পুরোপুরি এড়ানো। এতে কাজ না হলে স্টেপ 2, মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে অক্টিওটাইড ইন্টারভেনশন। আর যদি কোনোটাতেই কাজ না হয়, তাহলে এন্ড স্টেজ অপশন হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ পুরো সিস্টেমটাকে কনভার্ট করে রু-অ্যান্ড-ওয়াই কনফিগারেশনে নিয়ে যাওয়া। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেকশন 5, হাই ইল্ড প্রসিডিউরাল সিনথেসিস, কনসলিডেটেড ডেটা এবং চূড়ান্ত রিভিশন ফ্রেমওয়ার্ক। এতক্ষণ ধরে আমরা যে ডেন্স অ্যানাটমিক্যাল আর ফিজিওলজিক্যাল প্যারামিটারগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে এখন মেমোরি অ্যাঙ্কার হিসেবে সিনথেসাইজ করা যাক। এই ম্যাট্রিক্সটা কুইকলি রিভিউ করি।
বিলরথ 1 মানে এন্ড টু এন্ড গ্যাস্ট্রোডিওডেনোস্টমি, বিলরথ 2 বা পোলিয়া হল এন্টোসাইড গ্যাস্ট্রোজেজেনোস্টমি, যেখানে স্টাম্পটা বদ্ধ থাকে। রু অ্যান্ড ওয়াইটে দুটো অ্যানাস্টোমোসিস, গ্যাস্ট্রোজেজেনোস্টমি আর জেজেনোজেজেনোস্টমি। ইন্টারনাল হার্নিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যান্টিকলিক রুটে পিটারসন্স হার্নিয়া আর রেট্রোকলিক রুটে স্টিমার্স হার্নিয়া হয়। সবচেয়ে কমন পুষ্টির ঘাটতি হল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর অনেক দেরিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আর নিউরোলজিক্যাল সাইন নিয়ে আসে ভাইটামিন B12 ডেফিসিয়েন্সি। সিনথেসিসটা কন্টিনিউ করা যাক। সবচেয়ে ইম্পর্টেন্ট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হল ডাম্পিং সিন্ড্রোম। এর টাইমিংটা একদম লক করে নেওয়া যাক। 10-15 মিনিটে অজমোটিক কারণে আর্লি ডাম্পিং আর 30-40 মিনিটে হাইপোগ্লাইসেমিয়ার কারণে লেট ডাম্পিং। ক্লোজড স্টাম্পে স্পেসিফিক জটিলতা হল ডিওডেনাল স্টাম্প ব্লোআউট আর ভ্যাগোটমি স্পেকট্রামটা আরেকবার মনে করিয়ে দিই। হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমিতে কমপ্লিকেশন সবচেয়ে কম, কিন্তু রিকারেন্স সবচেয়ে বেশি। উল্টো দিকে ট্রঙ্কাল ভ্যাগোটমি উইথ অ্যান্ট্রেক্টমিতে অ্যাসিড রিডাকশন সবচেয়ে বেশি আর রিকারেন্স সবচেয়ে কম। পুরো গ্যাস্ট্রিক রিকনস্ট্রাকশনের এই জটিল প্যাথোফিজিওলজি মাস্টার করার জন্য এই 5টি পিলার হলো আমাদের ডেফিনেটিভ চেকলিস্ট। 1. বিলরথ 1, বিলরথ 2 এবং রু অ্যান্ড ওয়াই এর অ্যানাটমিক্যাল পার্থক্যগুলো ক্লিয়ার থাকতে হবে। 2. ট্রাঙ্কাল ভ্যাগোটমির পর কেন ড্রেনেজ দিতেই হবে তার লজিকটা বুঝতে হবে। 3. হাইলি সিলেক্টিভ আর ট্রাঙ্কাল ভ্যাগোটমির কম্প্যারিজনটা একেবারে মুখস্থ থাকতে হবে। 4. পোস্ট অপারেটিভ নিউট্রিশনাল এবং মেকানিক্যাল কমপ্লিকেশনগুলো জানতে হবে। এবং 5. ডাম্পিং সিন্ড্রোমের মেকানিজম, টাইমিং, সিমটম আর ম্যানেজমেন্ট পুরোপুরি আয়ত্ত করতে হবে। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা প্রোভোকেটিভ ভাবনার জায়গা তৈরি করে দেওয়া যাক। আমরা জানি যে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই এর কল্যাণে আলসারের জন্য এই সার্জারিগুলো এখন অনেকটাই অতীত। কিন্তু প্রশ্ন হল, ব্যারিয়াট্রিক আর স্যালভেজ সার্জারির এই আধুনিক যুগে গ্যাস্ট্রিক রিকনস্ট্রাকশনের এই জটিল অ্যানাটমিক্যাল আর ফিজিওলজিক্যাল নীতিগুলো কিভাবে ইভলভ করবে। একটু ভেবে দেখলে বোঝা যায় এই ঐতিহাসিক সার্জিক্যাল অ্যানাটমিগুলোই কিন্তু আজকের দিনের মডার্ন মেটাবলিক ইন্টারভেনশনগুলোর বেডরক বা মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এই বিষয়টা মাথায় রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি।